হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে আমরা বায়োডাইভার্সিটি এনভায়রনমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই সম্পর্কে ডিটেলসে জানবো। অনেক টার্মস আছে এবং অনেক কিছু এক্সাম্পল আছে যেখান থেকে সরাসরি প্রশ্ন আসতে পারে। তো প্রথম যে বিষয়টা, ডাইভার্সিটি সম্পর্কে কিছু টার্মস রয়েছে। স্পিসিস রিচনেস কাকে বলা হবে? স্পিসিস রিচনেস, এখানে স্পিসিসের ব্যাপারে বলা আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট গোষ্ঠী বা স্পিসিস, তার অন্তর্গত প্রজাতির যে মোট সংখ্যা তাকে বলা হচ্ছে স্পিসিস রিচনেস। স্পিসিস কতটা রিচ। ধরা যাক সুন্দরবন অঞ্চলে কত বাঘ রয়েছে, কতগুলো স্পেসিফিক একটা স্পিসিস, একটা নির্দিষ্ট প্রজাতির কথাই জিজ্ঞাসা করা হচ্ছে। বা যদি ধরা হয় যে হরিণ কতগুলো রয়েছে, তো এই নির্দিষ্ট স্পিসিস যত বেশি থাকবে সেই স্পিসিসটা তত বেশি রিচনেস রয়েছে, তার তত বেশি রিচনেস রয়েছে, সেটা তত বেশি সমৃদ্ধ। প্রজাতির প্রাচুর্য বা প্রজাতির সমৃদ্ধ কতটা সেটা আমরা এই টার্ম থেকে বুঝতে পারবো, স্পিসিস রিচনেস। নেক্সট রয়েছে গার্হস্থ্য জীববৈচিত্র্য, বা এটাকে আমরা ডোমেস্টিক ডাইভার্সিটিও বলতে পারি। গবেষণা প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ভৌত পরিবেশ অভিযোজনের মাধ্যমে উদ্ভূত বিভিন্ন জাতের উদ্ভিদ, শস্য, গৃহপালিত প্রাণীর যে সমাহার তাকে বলা হচ্ছে ডোমেস্টিক ডাইভার্সিটি। অর্থাৎ পার্টিকুলার একটা নির্দিষ্ট পরিবেশেই অভিযোজনের ফলে উদ্ভূত যে বিভিন্ন জাতি, বিভিন্ন উদ্ভিদ, অর্থাৎ সেটা সেই প্রাকৃতিক পরিবেশেই, সেই নির্দিষ্ট পরিবেশেই কিন্তু সেটা বেঁচে থাকতে পারে। এজন্য এই কীট প্রতিরোধক জাতের ধান, উচ্চ উৎপাদনশীল জাতের গম, এটা প্রযুক্তির মাধ্যমেও হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এই ডোমেস্টিক ডাইভার্সিটি এটা কিন্তু প্রযুক্তির মাধ্যমে হতে পারে, অথবা বিভিন্ন ভৌত পরিবেশে তারা নিজস্বভাবে তারা সেখানেই তারা অভিযোজিত হয়েছে, সেই পার্টিকুলার পরিবেশেই তারা অভিযোজিত হয়ে উৎপাদিত হয়েছে, সেইটাকে আমরা বলবো গার্হস্থ্য জীববৈচিত্র্য বা ডোমেস্টিক ডাইভার্সিটি। নেক্সট, বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি। ইকোসিস্টেম বিভিন্ন জৈব অজৈব উপাদানের কমা বাড়ার ফলে, হ্রাস বৃদ্ধির ফলে জীব প্রজাতির সমাহার, তাকে বলা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। ইকোসিস্টেম একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন জীব, এবং সেখানে অজৈব উপাদান সেটা কমা বাড়ার ফলে বিভিন্ন জীবের যে সমাহার, জীব প্রজাতির সমাহার একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে অবশ্যই, সেইটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। নেক্সট, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে টার্ম, আলফা, বিটা এবং গামা বৈচিত্র্য, এবং এটা থেকে প্রচুর প্রশ্ন হয়। 1972-তে এটা কে বলেছিলেন, এই বিষয়টা হুইটেকার বলেছিলেন, এটা থেকেও প্রশ্ন হয়। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের নির্ধারক সূচক রয়েছে তিনটে। হুইটেকার বলছেন আলফা, বিটা এবং গামা। আলফা ডাইভার্সিটি কাকে বলা হবে? একটা নির্দিষ্ট প্রাকৃতিক বাসভূমি, বা যেটাকে হ্যাবিট্যাট বলা হয়, হ্যাবিট্যাট থেকে প্রশ্ন হয়। হ্যাবিট্যাট মানে হচ্ছে বাসভূমি, নির্দিষ্ট প্রাকৃতিক বাসভূমি। একটা নির্দিষ্ট কমিউনিটির মধ্যে প্রাপ্ত যে জীববৈচিত্র্য তাকে বলা হয় আলফা বৈচিত্র্য। এটা কিন্তু একটা নির্দিষ্ট কমিউনিটির মধ্যেই পাওয়া যাবে, নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেই পাওয়া যাবে। এখানে চিত্রের মাধ্যমে বলা আছে জীব বৈচিত্র্য, নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট কমিউনিটি, নির্দিষ্ট একটা এলাকা রয়েছে, সেইখানে কতগুলো আলাদা আলাদা ধরনের জীব রয়েছে। এখানে এক একটা চিহ্ন এক একটা আলাদা জীব প্রজাতিকে বোঝাচ্ছে। এখানে আমরা দেখতে পাবো এখানে কিন্তু সিমিলারিটি রয়েছে, অর্থাৎ এখানে জীব প্রজাতির ভিন্নতা কম, এখানে সেজন্য এটাকে বলা হচ্ছে কমিউনিটি এ অ্যাজ হাইয়ার আলফা ডাইভার্সিটি, কমিউনিটি সি এটা কিন্তু এর থেকে ডাইভার্সিটি এখানে কম। এখানে মাত্র তিনটে ধরনের প্রজাতি রয়েছে, এখানে কিন্তু 5টা টাইপের রয়েছে। অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট বসভূমিতে যে বিভিন্ন কমিউনিটি ভিন্নতা তাকে বলা হচ্ছে আলফা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য কি? বিটা বৈচিত্র্য হচ্ছে ইন্টার কমিউনিটি জীব বৈচিত্র্য, অর্থাৎ এখানে দুটো পাশাপাশি অঞ্চল রয়েছে, তার মাঝে যে ডাইভার্সিটিটা দেখতে পাওয়া যাচ্ছে, ভিন্নতাটা দেখতে পাওয়া যাচ্ছে, তাকে বলা হচ্ছে বিটা ডাইভার্সিটি। চিত্রের মাধ্যমে এটা বোঝাটাই সবচেয়ে ইজি। গামা বৈচিত্র্য হচ্ছে বিস্তীর্ণ বড় একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল, একটা নির্দিষ্ট জলবায়ু অঞ্চলে যে জীবগোষ্ঠী দেখতে পাওয়া যায় তাকে গামা বৈচিত্র্য বলা হয়। এখানে আমরা চিত্রের মাধ্যমে ব্যাপারটা দেখব। আলফা ডাইভার্সিটি এখানে যেমন বলা হচ্ছে একটা নির্দিষ্ট এলাকাতে, এইগুলো হচ্ছে এক একটা আলফা ডাইভার্সিটি। বিটা ডাইভার্সিটি হচ্ছে এই যে দুটো আলফা ডাইভার্সিটি রয়েছে, দুটো আলাদা আলাদা জায়গা রয়েছে, দুটো আলাদা আলাদা হ্যাবিটেট রয়েছে, এর মাঝের যে অঞ্চল, এই অঞ্চলে যেটা দেখা যায় সেটা বিটা, এবং গামা হচ্ছে পুরো একটা পার্টিকুলার জলবায়ু অঞ্চলের মধ্যে যে বৈচিত্র্য দেখা যাচ্ছে তাকে বলা হচ্ছে গামা ডাইভার্সিটি। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ, এটা যদিও কম বেশি জানা কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। রেড ডাটা বুক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, IUCN, এই রেড ডাটা বুকটা কিন্তু
বের করে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং গ্রিন ডাটা বুকে কি থাকে? বিপদ থেকে মুক্ত যে প্রজাতি। রেড ডাটা বুকে যারা বিপদাপন্ন প্রাণী, তারা বিপদ থেকে মুক্ত যারা, তারা গ্রিন ডাটা বুক। এবং ব্ল্যাক ডাটা বুক, ধ্বংসকারক হানিকারক জীব প্রজাতি, তাকে বলা হচ্ছে ব্ল্যাক ডাটা বুক। এইবার এই জায়গাটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট জায়গা। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে লুপ্ত। এটা পুরোটাই রেড ডাটা বুক থেকে দেয়া হয়। 9টা রেড লিস্টে ভাগ করেছে IUCN থেকে, 9টা রেড লিস্টে ভাগ করা হয়। তো প্রথম যেটা সেটা হচ্ছে এক্সটিংক্ট বা বিলুপ্ত। বিগত 50 বছরে যে প্রজাতিটাকে দেখতে পাওয়া যায়নি তাকে বলা হচ্ছে লুপ্ত বা এক্সটিংক্ট প্রজাতি। এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই যে 50 বছরে দেখা যায়নি এই বিষয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে এক্সটিংক্ট। এক্সটিংক্টের সাথে আর একটা হয়, সেটা হচ্ছে এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড। এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড, এখানে 9টা দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি এটা হয় 8টা দেওয়া রয়েছে, 9টা হয় IUCN থেকে। 9টা এরকম টাইপ দেওয়া হয়েছে। একটা হচ্ছে এক্সটিংক্ট, যেটা গত 50 বছরে দেখা যায়নি। এক্সটিংক্ট ইন ওয়াইল্ড অর্থাৎ বন্য পরিবেশে সেটা আর নেই। সেটা কোথায় রয়েছে? সেটা কোনো জায়গাতে সংরক্ষিত রয়েছে, কোনো পার্টিকুলার এরিয়াতে সংরক্ষিত হয়েছে, কিন্তু বনে বনে সেটাকে দেখা যায় বিগত 50 বছর ধরে। এটাকে বলা হচ্ছে এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড, বনাঞ্চল থেকে সেটা বিলুপ্ত। নেক্সট, বিপন্ন, এন্ডেঞ্জার্ড। এন্ডেঞ্জার্ড কারা? এন্ডেঞ্জার্ড হচ্ছে গত শেষ 10 বছরে, গত 10 বছরে এই জীব প্রজাতিটা 70% ধ্বংসপ্রাপ্ত হয়েছে বা হারিয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে এন্ডেঞ্জার্ড স্পিসিস বা সংকটাপন্ন। বিলুপ্তির আশঙ্কা প্রবল, বিগত 10 বছরে 70% বিলুপ্ত হয়ে গেছে, সেটা কিন্তু এক্সটিংক্ট হয়ে যেতে পারে কিছু সময়ের মধ্যে। যেমন সর্পগন্ধা, কলসপত্রী, গরান সুন্দরী, এই সমস্ত গাছ। কস্তুরী মৃগ, ভারতে একশৃঙ্গ গন্ডার, নীলতিমি, এশিয়াটিক লায়ন, এরা কিন্তু বিপদাপন্ন এন্ডেঞ্জার্ড স্পিসিসের মধ্যে পড়ছে। বিগত 10 বছরের মধ্যে প্রচুর পরিমাণে এরা কিন্তু বিলুপ্ত হয়েছে। এটা এন্ডেঞ্জার্ড, এর সাথে সাথে আর একটা টার্ম হয়, সেটা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড কারা? অতি সংকটাপন্ন কারা? যারা হচ্ছে গত 10 বছরে যাদের 80%, 80% যাদের ধ্বংস হয়ে গেছে, সেটা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। তো খুব গুরুত্বপূর্ণ এটা। আরেকটা হচ্ছে ভালনা লেভেল, বা যাদেরকে বলা হচ্ছে বিপদাপন্ন। যেগুলি বিপন্নতা কারণ রয়েছে, যথেষ্ট কারণ রয়েছে। এটা এটা বলা যায় শেষ 10 বছরে জীব প্রজাতির 50% সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, সেটা হচ্ছে বিপদাপন্ন। 50% ধ্বংস, যেমন চড়ুই, শকুন, এরা কিন্তু ভালনারেবল। তো এই যে টার্মগুলো ইউজ করা হয়েছে, এবং যেহেতু IUCN থেকে দেওয়া হয়েছে, এটা বহুল চর্চিত একটা বিষয়। টার্ম থেকে জিজ্ঞাসা করা হতে পারে যে এরা কি ধরনের, কোন ক্যাটাগরিতে এরা পড়ছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে রেয়ার। প্রজাতির সংখ্যা অল্প, বিপদাপন্ন বলা যায় না, ভবিষ্যতে এদের অস্তিত্ব বিপন্ন হতে পারে। আর হচ্ছে ইন্টারমিডিয়েট, অনির্দিষ্ট। বিপদাপন্ন, বিরল প্রজাতি সম্পর্কে সুনির্দিষ্টভাবে এটাকে বলা যাচ্ছে না, ঠিকঠাক এটা নির্দিষ্ট নয়। আরেকটা বিষয় হচ্ছে ইনসাফিসিয়েন্টলি নোন বা স্বল্প জ্ঞাত, যথেষ্ট তথ্য নেই, এই সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই স্পষ্টভাবে, এটাও কিন্তু বোঝা যাচ্ছে না। আরেকটা হচ্ছে থ্রেটেন্ড, বিপদের লক্ষণযুক্ত। থ্রেটেন্ড, এটাও গুরুত্বপূর্ণ। বাস্তুতান্ত্রিক পরিবর্তনের কারণে, সামাজিক উৎসবের কারণে, অন্য কোনো সামাজিক কারণে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এরা বিপদের আশঙ্কা রয়েছে, তাকে বলা হচ্ছে থ্রেটেন্ড, বিপদের লক্ষণযুক্ত। আরেকটা কি? কমার্শিয়ালি থ্রেটেন্ড। কমার্শিয়ালি অর্থাৎ যেটা কিনা বাণিজ্যের কারণে, জীবজন্তুর লোম, চামড়া, শিল্পের কাঁচামাল, কিছু বাণিজ্যিক গুরুত্ব থাকা এরকম কিছু ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রাণী, সেইগুলো তারা কিন্তু বাণিজ্যিক দিক থেকে কমার্শিয়ালি তাদেরকে বলা হচ্ছে থ্রেটেন্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টার্মগুলো থেকে কিন্তু সরাসরি প্রশ্ন হতে, এবং এক্সাম্পল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সটিংক্ট কোনটা, এন্ডেঞ্জার্ড, ভালনারেবল এবং হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এখানে আমরা কিছু আরও এক্সাম্পল দেখব যেগুলো
বর্তমানে প্রাকৃতিক কারণে নিশ্চিহ্ন হয়েছে। এটা কিন্তু প্রাকৃতিক কারণে, মানুষের কারণে। প্রাকৃতিক কারণে নিশ্চিহ্ন হয়ে, যেমন সামুদ্রিক কাঁকড়া বিছে, এর নাম হচ্ছে ইউরেপটেরিড। ইউরেপটেরিড সরাসরি এই টার্ম থেকে প্রশ্ন হতে পারে, এটা কি ধরনের জীব, বা এরা কি বিলুপ্ত, এক্সটিন্ট, ভার্নারেবল ইত্যাদি ইত্যাদি। প্যালিজোইক যুগে এরা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। আদিম সরীসৃপ কটাইলোসরাস, মেসোজোইক যুগে এরা নিশ্চিহ্ন হয়ে গেছে। ডাইনোসর যারা ছিল, পৃথিবীর সর্বকালে বৃহত্তম স্থলচর প্রাণী ডাইনোসর। বড় লোমযুক্ত বিরাট দাঁতালো হাতি যেটা ম্যামথ, এরাও কিন্তু নিশ্চিহ্ন হয়েছে কেনোজোইক যুগে বা সিনোজোইক যুগে। আর্কিওপটেরিক্স সরীসৃপ এবং পাখির মাঝামাঝি যে প্রাণী, যা জীবাশ্ম পাওয়া গেছে, এগুলো সবই জীবাশ্ম থেকে আমরা জানতে পেরেছি এরকম ছিল প্রাণী। তো এরা কিন্তু মেসোজোইক যুগে বিলুপ্ত হয়ে গেছে, আর্কিওপটেরিক্স। নেক্সট, মানুষের কারণে, মানুষের কারণে এগুলো বিলুপ্ত হয়েছে। মরিশাসের ডোডো পাখি, এটা খুব গুরুত্বপূর্ণ। মরিশাসের ডোডো পাখি, এটা কিন্তু মানুষের কারণে বিলুপ্ত। নিউজিল্যান্ডের মোয়া পাখি, হুইলা পাখি, আমেরিকার ল্যাব্রাডর হাঁস, ভারতের চিতা, মেরু অঞ্চলে পেঙ্গুইন জাতীয় একটা পাখি, গ্রেট অক, গ্রেট অক, এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এরা কিন্তু মানুষের কারণে, এবং আগের থেকেও এইটা বেশি বেশি করে গুরুত্বপূর্ণ। মরিশাসের ডোডো, এরা ডোডো পাখি কোথায় আদি বাসস্থান কোথায় ছিল, এটা এটা বারবার প্রশ্ন হয়। মোয়া পাখি, ল্যাব্রাডর হাঁস, চিতা, গ্রেট অক, এগুলো থেকে সরাসরি কিন্তু প্রশ্ন হতে পারে। নেক্সট, লুপ্তপ্রায় কিছু, লুপ্তপ্রায় যেটা এন্ডেঞ্জার্ড হয়ে রয়েছে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড এবং এন্ডেঞ্জার্ড রয়েছে। স্তন্যপায়ী প্রাণী কৃষ্ণসার হরিণ, বন্য গাধা, কস্তুরী মৃগ, তুষার চিতা, বাঘ। সরীসৃপের মধ্যে কুমির, মেছো কুমির, পাখির ময়ূর, রাজধনেশ, সাদা কানওয়ালা ফেজেন্ট, সাদা ঠোঁটওয়ালা সিন্ধু ঈগল, বড় বাজ, এরা কিন্তু প্রত্যেকটাই লুপ্ত প্রায় হয়ে গেছে। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ, বায়োডাইভার্সিটি হটস্পট। সারা পৃথিবীতে এরকম 34টা হটস্পট রয়েছে যেখানে ব্যাপক হারে অল্প জায়গার মধ্যে কিন্তু প্রচুর ডাইভার্সিটি রয়েছে, তাকে বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয়। তো এরকম হটস্পট ভারতের ক্ষেত্রে 4টে রয়েছে। পূর্ব হিমালয়, পূর্ব হিমালয়, এই পূর্ব হিমালয় অঞ্চল, ইন্দো বার্মা অঞ্চল, পশ্চিম ঘাট অঞ্চল, ইন্দো বার্মা, এই জায়গাটা অ্যাকচুয়ালি এইখানে পুরো এরিয়াটাই ইন্দো বার্মা। হিমালয়, হিমালয়ান হটস্পট এই জায়গাটা, পশ্চিম ঘাট এখানে, এবং শ্রীলঙ্কা এবং সুন্দাল্যান্ড, অর্থাৎ এই জায়গাটা, এই জায়গাটা আন্দামান নিকোবরের পোর্শনটা রয়েছে। ওয়েস্টার্ন ঘাট, হিমালয়া, ইন্দো বার্মা এবং সুন্দারল্যান্ড। তো এইখানে একদম ম্যাপের মধ্যে দেখানো রয়েছে সরাসরি। খুব গুরুত্বপূর্ণ এটা, এই 4টে নাম অবশ্যই আমাদের জেনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন হবে কোনটা নয়, এর মধ্যে থেকে একটা বাদ দিয়ে অন্য কিছু ঢোকানো হবে এমসিকিউর মধ্যে। তো প্রত্যেকটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। নেক্সট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, এই দুটো খুব গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে। ভারত সংস্কারের একটি সংস্থা। এই প্রকল্পটা 1971 সালে মেদিনীপুরে আরাবাড়ি অরণ্যে চালু হয়েছিল। এইটা থেকে সরাসরি প্রশ্ন হয়। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম কোথায় শুরু হয়েছিল, আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে আরাবাড়ি অরণ্যে 1971 সালে প্রথম শুরু হয়েছিল। এখানে অরণ্য নষ্ট হয়ে যাওয়ার কারণে শালগাছের পুনরুদ্ধারের জন্য এই প্রকল্পটা শুরু হয়। তো একটা কমিটি, সুরক্ষা কমিটি গঠন করা হয়, এবং সাধারণ মানুষের যে এফএম প্রকল্পে যোগদান করার বিষয়টা ভালোভাবে রাখা থেকে আসার কথা, যে এইভাবে এটাকে বাঁচানো হচ্ছে। পিবিআর, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। স্থানীয় মানুষের সাহায্যে গড়ে তোলা একটা প্রামাণ্য, যেখানে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে জ্ঞান, প্রাপ্তিসাধ্যতা, তাদের ব্যবহার, তাদের সম্বন্ধে ঐতিহ্যবাহী পরস্পরগত বিশ্বাস, অসংখ্য তথ্য মজুদ থাকে, তথ্য মজুদ থাকে। পিপলস বায়োডাইভার্সিটি একটা রেজিস্টার, তার মানে এর মধ্যে বিভিন্ন তথ্য রয়েছে। তো এই দুটো টার্ম এখানে গুরুত্বপূর্ণ। তো বায়োডাইভার্সিটি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যেখান থেকে প্রশ্ন এসে থাকে, আসার সম্ভাবনা রয়েছে, সেই সব জায়গাগুলো আমরা ডিটেলসে জানলাম। এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।